পিকে টিউটোরিয়াল হাবের আরেকটি নতুন ভিডিওয়ে আমার সকল প্রিয় দর্শক এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত জানাই। প্রিয় দর্শক, তোমাদের উদ্দেশ্যে আমি প্রথমে জানিয়ে রাখি, তোমরা আমার শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ অংশটুকু দেখবে এবং ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের এই কমেন্টগুলোই আমাকে পরবর্তীতে আরও এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিওগুলি তৈরি করতে উৎসাহিত করবে। পশ্চিমবঙ্গ উচ্চ প্রাথমিক শিক্ষা সংসদের ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের অন্তর্গত কবিতা বঙ্গ আমার জননী আমার নিয়ে আজ আলোচনা করব। এই কবিতাটি রচনা করেছেন বাংলা সাহিত্যের এক স্বনামধন্য এবং খ্যাতনামা কবি ও গীতিকার দ্বিজেন্দ্রলাল রায়। তার লেখা এই কবিতাটি ষষ্ঠ শ্রেণীর পাঠ্যাংশে 22টি লাইন তুলে ধরা হয়েছে। এই কবিতার যে লাইনগুলো বলা হয়েছে সেগুলি হলো: বঙ্গ আমার জননী আমার ধাত্রী আমার আমার দেশ, কেন গো মাতর শুষ্ক নয়ন, কেন গো মাতর রুক্ষ কেশ, কেন গো মাতর ধুলায় আসন, কেন গো মাতর মলিন বেশ, 300 কোটি সন্তান যার ডাকে উঠছে আমার দেশ। অর্থাৎ কবি এই কবিতাটির মধ্য দিয়ে পরাধীন ভারতবর্ষের ভারত মায়ের যে শ্রীহীন রূপ তার কথাই তুলে ধরেছেন। কবি দ্বিজেন্দ্রলাল রায়ের কবিতার মূল বিষয়বস্তুই ছিল স্বদেশপ্রেম এবং দেশাত্মবোধ। অর্থাৎ তিনি পরাধীন ভারতবর্ষের যে দুঃখ, দৈন্য, দুর্দশা এবং কষ্ট, অর্থাৎ দেশমাতৃকার যে খারাপ অবস্থা ছিল তার কথাই তিনি এই কবিতায় তুলে ধরেছেন। তিনি আশ্বস্ত করেছেন ভারতবর্ষের এই 300 কোটি অর্থাৎ 30 কোটি সন্তানরা সকলে মিলে সেই ভারত মায়ের দুঃখ, দৈন্য, দুর্দশা এবং কষ্টকে ঘুচিয়ে দেবে, লাঘব করে দেবে। তিনি এই কবিতায় বলেছেন, উদিল যেখানে বুদ্ধ আত্মা মুক্ত করিতে মোক্ষদ্বার, আজিও জুড়িয়া অর্ধজগৎ ভক্তি প্রণত চরণে যার। অর্থাৎ তিনি এই কবিতায় গৌতম বুদ্ধের কথাও তুলে ধরেছেন। গৌতম বুদ্ধ যেভাবে সমাজকে এক নতুন দিশা দেখিয়েছিলেন তার কথাই তিনি এই কবিতার মাধ্যমে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, অশোক যাহার কীর্তি ছাইল, গান্ধার হতে জলধি শেষ, তুই কি না মাগো তাদের জননী, তুই কি না মাগো তাদের দেশ। মৌর্য সম্রাট অশোকের কথাও কিন্তু কবি তার এই কবিতায় বর্ণনা করেছেন। অর্থাৎ অশোক যেরকমভাবে চণ্ডাশোক থেকে ধর্মাশোকে পরিণত হয়েছিলেন তার কথাই তিনি কিন্তু এখানে বলতে চেয়েছেন। এছাড়াও বলেছেন, একদা যাহার বিজয় সেনানী হেলায় লঙ্কা করিল জয়, একদা যাহার অর্ণবপোত ভূমিল ভারত সাগরময়, সন্তান যার তিব্বত চীন জাপানে গঠিল উপনিবেশ, তার কিনা এই ধুলায় আসন, তার কিনা এই ছিন্নবেশ। অর্থাৎ কবি বলতে চাইছেন ভারতবর্ষের যে সমস্ত সম্রাটরা রাজারা শাসন করেছিলেন, তাদের উপনিবেশ বিস্তার করেছিলেন, সেই সমস্ত সন্তানদের কথা উল্লেখ করে তিনি বলেছেন তারা এত কিছু করার পরেও তার দেশমাতৃকার এইরকম রূপ তিনি ঠিক মেনে নিতে পারছেন না। তিনি বলছেন, উঠিল যেখানে মুরজ মন্ত্রে নিমাই কণ্ঠে মধুত্তান, ন্যায়ের বিধান দিল রঘুমণি, চণ্ডীদাস যেথা গাহিল গান, যুদ্ধ করিল প্রতাপাদিত্য, তুই তো মা সেই ধন্য দেশ, ধন্য আমরা যদি এ শিরায় থাকে তাদের রক্তলেশ। অর্থাৎ তিনি এই কবিতায় বাংলার ভক্তিবাদের প্রধান প্রবর্তক শ্রী চৈতন্যের কথাও তুলে ধরেছেন। তিনি বলছেন, যদিও মাতর দিব্য আলোকে ঘিরে আছে আজ আধার ঘোর, কেটে যাবে মেঘ নবীন গরিমা, ভাতিবে আবার ললাটে তোর, আমরা ঘুচাবো মাতর দৈন্য, মানুষ আমরা নহিত মেষ, দেবী আমার সাধনা আমার স্বর্গ আমার আমার দেশ। কিসের দুঃখ, কিসের দৈন্য, কিসের লজ্জা, কিসের ক্লেশ, 300 কোটি মিলিত কণ্ঠে ডাকে যখন আমার দেশ। অর্থাৎ তৎকালীন ভারতবর্ষের জনসংখ্যা ছিল প্রায় 30 কোটি এবং সকল মানুষ একত্রিত হয়ে
যদি দেশকে নিজের মায়ের মতো মনে করে তার সেবা কার্যে নিজেদেরকে উজাড় করে দেয়, তখন কিন্তু কোনো বাধা বিপত্তি তাদেরকে আঘাত করতে পারবে না বা নিহত করতে পারবে না। সে কথাই কবি এই কবিতায় বলেছেন। কবি দ্বিজেন্দ্রলাল রায়ের গানগুলো দ্বিজেন্দ্র গীতি হিসেবেও পরিচিত। তিনি কবি হিসেবে মাত্র 19 বছর বয়স থেকেই সম্মান অর্জন করতে শুরু করেছিলেন। তার রচিত প্রথম কাব্যগ্রন্থ আর্যগাথার প্রথম ভাগ মাত্র 19 বছর বয়সেই প্রকাশিত হয়েছিল। এই কবিতার যে মূল শব্দার্থ, সেগুলির মধ্যে অন্যতম হল অর্ণবপোত। এই অর্ণবপোত শব্দের অর্থ সমুদ্রগামী জাহাজ। মোক্ষ মানে হচ্ছে মুক্তি বা নির্বাণ। এই নির্বাণের কথা গৌতম বুদ্ধ বলেছিলেন। দৈন্য মানে অভাব, ক্লেশ মানে কষ্ট, মূরজ শব্দের অর্থ বাদ্যযন্ত্র বিশেষ। সেনানী বলতে বোঝায় সেনাপতি বা সৈন্যদল। ভাতিবে মানে প্রকাশিত হবে অথবা দীপ্তি পাবে। ললাট শব্দের অর্থ কপাল। ছিন্ন মানে ছিঁড়ে গেছে এমন। ছাইল মানে আচ্ছাদন করলো। আর ধাত্রী বলতে ধারণকারিণীর কথা বলা হয়েছে, অর্থাৎ যে সকলকে ধারণ করে থাকে। এখানে পৃথিবী বা জগতের কথাই বলা হয়েছে। এই কবিতায় রঘুমণি বলে একটা শব্দ আছে। এই রঘুমণি হলেন শ্রী চৈতন্যদেবের সময়ে নবদ্বীপে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ন্যায়শাস্ত্রে সুপণ্ডিত ছিলেন। আর গৌতম বুদ্ধ সম্পর্কে বলা যায়, প্রাচীন ভারতের একজন বিখ্যাত দার্শনিক এবং বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা ছিলেন গৌতম বুদ্ধ। তিনি নেপালের লুম্বিনী নগরে জন্মগ্রহণ করেছিলেন। তিনি বৌদ্ধ ধর্মের প্রচারের মধ্য দিয়েই, বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠার মধ্য দিয়েই সারা পৃথিবীতে প্রেম এবং সম্প্রীতির বাণী প্রচার করেছিলেন। নিমাই অর্থাৎ শ্রী চৈতন্যদেব সম্বন্ধে বলা যায়, বাংলায় বৈষ্ণব ধর্ম প্রচারে এবং ভক্তিবাদী আন্দোলনের প্রচারে তার ভূমিকা ছিল অপরিসীম। তিনি ব্রাহ্মণ, চণ্ডাল, শূদ্র এবং সমাজের যে কোনো ধর্ম ও বর্ণের মানুষ মাত্রই হরির নাম কীর্তন করার অধিকারী, একথা তিনি প্রচার করেছিলেন। তিনি অর্থাৎ চৈতন্যদেব কিন্তু কোনো জাতিভেদ প্রথা বা বর্ণভেদ প্রথা মানতেন না। এছাড়া বলা হয় চণ্ডীদাসের কথা। এই চণ্ডীদাস ছিলেন মধ্যযুগের অন্যতম এক জনপ্রিয় কবি। তবে চণ্ডীদাস নামের অনেক কবির সন্ধান কিন্তু এই যুগে পাওয়া যায়, যেমন বড়ু চণ্ডীদাস, দীন চণ্ডীদাস, দ্বিজ চণ্ডীদাস। তবে বড়ু চণ্ডীদাস যার নাম, তিনি কিন্তু বিখ্যাত শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচনা করেছিলেন। অর্থাৎ এই বঙ্গ আমার জননী আমার কবিতার মূল যে বিষয়বস্তু তা উল্লেখ করে বলা যায়, কবি দ্বিজেন্দ্রলাল রায় তার এই আলোচ্য কবিতায় পরাধীন বঙ্গমাতার বন্দনা করেছেন। পাশাপাশি তিনি ভারত মাতার প্রতিও তার অন্তরের যে শ্রদ্ধা তা তুলে ধরেছেন। তিনি পরাধীন ভারতের নাগরিক, তাই তার চোখে দেশ মায়ের আসন বর্তমানে যেন ধুলায় পাতা, মায়ের বেশ মলিন, নয়ন এবং শুষ্ক হয়ে উঠেছে। তিনি আশাবাদী, একদিন না একদিন হয়তো এই ঘোর অন্ধকার কেটে যাবে এবং নতুন গরিমা বা গৌরবে সেজে উঠবে তার দেশমাতৃকা বা দেশমাতা বা জননী। আর তার এই দুর্দশা ঘোচাবে তারই 30 কোটি সন্তানেরা, কারণ তিনি সকলের কাছেই দেবী, তাদের সাধনা এবং তাদের স্বর্গ। তাই সমস্ত দুঃখ, দৈন্য, দুর্দশা, লজ্জা এবং ক্লেশ ভুলে প্রত্যেকে একত্রিত হয়ে সমবেতভাবে আমার দেশ বলে ডেকে উঠবে। এখানে একটা শব্দ আছে প্রণত। এই প্রণত শব্দের অর্থ প্রণাম করছে এমন। আর মলিন মানে হচ্ছে ময়লা বা অপরিষ্কার, এবং উদিল শব্দের অর্থ উদয় হলো বা জাগলো বা উঠলো। গান্ধার বলতে, এই গান্ধার হচ্ছে কান্ধার অঞ্চলের প্রাচীন নাম। তোমাদের আজকের এই ভিডিওয়ে আমি এই বঙ্গ আমার জননী আমার কবিতা সম্পর্কে আলোচনা করে দিলাম। তোমরা আমার আজকের এই ভিডিওটি লাইক করে দেবে, কমেন্ট করবে, শেয়ার করে দেবে। আমার চ্যানেল নতুন দেখে থাকলে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে তোমরা আমার ভিডিওর নোটিফিকেশনগুলো পেতে পারো। তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামে ফলো করে দেবে। ধন্যবাদ।